This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। তার কাছে ভিক্ষার পাত্র হাতে দাঁড়ান স্বয়ং দেবাদিদেব মহাদেব, যার কাছে ঈশ্বরী পাটনি প্রার্থনা করেছিলেন তার সন্তান যেন দুধে ভাতে থাকে। আজ বাংলা জুড়ে পালিত হচ্ছে অন্নপূর্ণা পুজো। অন্যদিকে চৈত্রের শনিতে আজ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মা শীতলার আরাধনা, অরন্ধন, পান্তা খাওয়া। কিন্তু সব কিছুকে ছাপিয়েই আজকে চর্চায় উঠে এসেছেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, কারণ আগামীকাল রামনবমী। দেখুন, রামরথে চড়া লালকৃষ্ণ আডবাণীর উত্তরসূরিরা তারা যে রাম বন্দনায় সামিল হবেন এটা বলাই বাহুল্য, যে কেউ বলে দেবে। কিন্তু জয় বাংলা স্লোগান দেওয়া কিংবা মা মাটি মানুষ স্লোগান তোলা এ রাজ্যের শাসক দল 14 বছরের মাথায় এসে এভাবে রাম বন্দনায় সামিল হবেন এটা বোধহয় অনেকেই আঁচ করতে পারেননি। সবথেকে আশ্চর্যের বিষয়, এ রাজ্যের বামপন্থীরা কোথাও গিয়ে তারাও 90 দশকের প্রসঙ্গ টেনে এই ইস্যুতে রাস্তায় নামছেন, করুণাময়ীতে পোস্টার পড়ছে। কি হতে চলেছে বলুন তো? জমজমাট আলোচনা করব, তবে তার আগে বিশেষ প্রতিবেদন। তৃণমূলের লোকরা রামনবমীর দিন রাস্তায় থাকবে, আমরা সেদিন রাস্তায় থাকবো, আপনারা চুলকাতে আসবেন না। এলাকায় কোনো সমস্যা তৈরি হলে বামপন্থীরা ছাড়া কে রাস্তায় থাকে? বিজেপি ঘোষিত হিন্দুত্ববাদী দল, রাম মন্দির আন্দোলনের রথে চড়ে ক্ষমতায় আসা দল। রামনবমী নিয়ে তাদের বাড়তি আবেগ, উদ্যম এবং রাজনৈতিক লক্ষ্য থাকবে, এ আর নতুন কথা কি? কিন্তু রামনবমী নিয়ে তৃণমূলের বাড়তি উদ্যোগের রহস্যটা কি? রামচন্দ্র সবার ভগবান, সুতরাং এটাও প্রমাণ করার কিন্তু প্রয়োজন রয়েছে। বিজেপি এটাকে নিয়ে রাজনীতি করছে। কথাটা মিথ্যে নয়। 2019-এ লোকসভা নির্বাচনের বছর থেকেই তৃণমূল ধরতে পেরেছিল বাংলায় জন্ম না হলেও আপাতত কর্মভূমি বাড়িয়ে চলেছেন রামচন্দ্র। তার নাম মাহাত্মেই বাংলায় বেড়েছে পদ্মফুলের চাষ। সেই থেকেই তৃণমূলেও মন মেরা রাম রাম রাটে। তবে সময় পাল্টেছে। মরুরাজ্যের চিত্রপটে বাংলা চলচ্চিত্রে ব্যবহৃত রাম নাম এখন আর্যাবর্ত পেরিয়ে বাংলা এসে আরেকটু উচ্চকিত, আরো আগ্রাসী। সেই আগ্রাসনে ভর করেই 2026-এ বাংলা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। হিন্দু 39% একাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। হিন্দুর মঠ মন্দির মহিলাদের সম্মান সুরক্ষিত নয়, হিন্দু মাঠে না পাবো আমরা, এর উপরেই 26-এ ইলেকশন হবে। কিন্তু বছর খানেক আগেও সরাসরি রাজনীতিতে রামের ছোঁয়াচ বাঁচিয়ে চলেছে তৃণমূল। রাম মন্দির উদ্বোধনের দিন প্রবল বিজেপি বিরোধী কংগ্রেস বা ডিএমকেও যেখানে রাস্তায় নামেনি, সেখানে মমতা সেদিন পাল্টা সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছিলেন এই কলকাতায়। সেদিন কি রাম নামের সঙ্গে সম্প্রীতি কোনো বিরোধ দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? বছর ঘুরতেই সেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রূপে বিধানসভায় দাঁড়িয়ে জানিয়েছেন তার হিন্দু পরিচয়। আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা। আমি যে বাড়িটায় থাকি একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। খুব ভালো লাগছে, লাইনে এসে গেছেন আপনি, সুন্দর লাইনে এসে গেছেন। এই এক বছরে কি তবে বদলে গেছে রামের নাম গুণ? পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। মর্যাদা পুরুষোত্তম রাম বিশ্বাসের কাছে ভগবান, তাই অন্তর্যামীও বটে। তিনি এখন হাসছেন কিনা কে জানে, কিন্তু বাংলার রাম ভক্তরা তৃণমূল বিজেপি নির্বিশেষে ভগবান শ্রীরামচন্দ্রের কাছে এই রামনবমীতে আকুল প্রার্থনায় জানতে চাইতেই পারেন, রাম তুমি কার? বিতর্ক শুরু।
সত্যি তো নির্বাচনের 1 বছর আগে প্রশ্ন উঠছে, রাম তুমি কার? আসুন আজকে ইস্যুটা দেখি বিগ ওয়ালে। আজকের বড় ইস্যু জানি আমরা আগামী 1 ঘন্টা আলোচনা করব। আজকের বিতর্ক, বাংলার ইভিএম এ অদৃশ্য প্রতীক রাম, বড় প্রশ্ন আজকে। যাবো, তবে তার আগে বলছিলাম না যে মোটামুটি রাজনৈতিক দলের নেতারা তারা ঠিক করে ফেলেছেন কে কোথায় থাকবেন, কি চমক দেবেন। চমকটা কাল দেখবো, কোথায় থাকবেন চট করে দেখি। বিজেপির কে কোথায় থাকছেন দেখে নিন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম, মেচেদা, এন্টালি, বন্দর, ভবানীপুর, ভৌগোলিক অবস্থান দেখুন, ছুটে বেড়াবেন রাজ্য জুড়ে। দিলীপ ঘোষ শনিবার দাঁতন বেলদা, রবিবার খড়গপুর, সোমবার অশোকনগর, 3 দিন ঠাসা কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষের, এবং পুরোটাই রামনবমীকে কেন্দ্র করে। সুকান্ত মজুমদার বারাসাতে থাকছেন, অগ্নিমিত্রা পাল আসানসোলে থাকছেন, মিঠুন চক্রবর্তী থাকছেন বারাসাতে। শাসক দলের নেতারা কে কোথায় থাকছেন তারাও রয়েছেন ময়দানে, কেউ ছাড়ার পাত্র নন। অসিত মজুমদার চুচুড়ায় থাকবেন বলে দিয়েছেন তিনি। অপূর্ব সরকার বহরমপুর এবং কান্দিতে থাকছেন তিনি। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদায় থাকছেন, ঠাসা কর্মসূচি রয়েছে। রবীন্দ্রনাথ ঘোষ তিনি থাকছেন কোচবিহারে। পুলক রায় উলবেড়িয়ায় থাকছেন আগামীকাল। বিবেক গুপ্তা কলকাতা থাকবেন তিনি আগামীকাল, কর্মসূচি রয়েছে তার। রাজীব বন্দ্যোপাধ্যায় তিনিও কলকাতা থাকবেন ভিন্ন একটি কর্মসূচিতে। এখনো পর্যন্ত এটাই খবর। চমক কে কি দেন সেটা তো সময় অপেক্ষা করতে হবে। তবে চট করে আমরা আলোচনাটা সেরে ফেলি। ওই যে বলছিলাম না, জমজমাট আলোচনা। 26-এর নির্বাচনের 1 বছর আগে প্রশ্ন উঠছে। কে কে রয়েছেন আলোচনায় পরিচয় করিয়ে দিই, নতুন করে পরিচয় করানোর কিছু নেই, তবু একবার। শঙ্কুদেব পণ্ডা রয়েছেন বিজেপির তরফ থেকে, স্বাগত। রয়েছেন অনিন্দ সিনহা রায় বিশ্লেষক, কিন্তু মোটামুটিভাবে বিতর্কে আমরা অনিন্দাকে তৃণমূলের হয়ে গলা ফাটাতেই দেখি। চয়নদা রয়েছেন, চয়ন ভট্টাচার্য সিপিআইএম নেতা, এবং রয়েছেন ঝন্টু বড়াই আরো একজন বিশ্লেষক। প্রথমে একটু অনিন্দদার কাছে সরাসরি চলে যাই। অনিন্দদা, একেবারে সোজা প্রশ্ন, আশা করছি সোজা উত্তর দেবেন। বিজেপি কি বাধ্য করলো এই রাম নাম করতে তৃণমূলকে? না, ব্যাপারটা কি জানেন তো, এই রামনবমী এটা একটা ব্রত। আচ্ছা, আপনি যদি দেখেন আমাদের রাজ্যে আমরা বলতো না 12 মাসে 13 পার্বণ, এই পার্বণের মধ্যে যেগুলো পড়ে সেগুলো যেমন 13টাই কি রামনবমী ছিল না 14তম? কোনোভাবেই নেই। যে তার মধ্যে পড়ে হচ্ছে মনসা পুজো, দুর্গা পুজো, জন্মাষ্টমী, লক্ষ্মী পুজো, রথযাত্রা, শিবরাত্রি ইত্যাদি ইত্যাদি। রামনবমী একটা ব্রত। আপনাকে প্রথম বুঝতে হবে রামমন্দির ব্যাপারটা কি। মোটামুটি ধরে নেওয়া যায় 14 ও 13 সেঞ্চুরি থেকে এইরা এখানে হয়ে আসে। চৈতন্যদেব বাংলাতে আমি বলি আপনাকে, চৈতন্যদেব 1486-87 সাল নাগাদ উনি তাদের ধর্মীয়ভাবে যারা বৈষ্ণব চৈতন্যকে যারা ইয়ে করেন তাদেরকে বলেছেন কিছু ব্রত পালন করতে হবে। আচ্ছা, মানে বাংলা সেই মতো তারা কিছু ব্রত পালন করতো। বাংলা সংস্কৃতি এই উত্তরটাকে না, আমি আপনাকে বলছি কিরকম তারা ব্রত পালন করতো। তারা সারাদিন হয়তো উপোস করতো। তারা সময় নষ্ট হচ্ছে বাংলা সংস্কৃতি কি এটা, যেটা দরকার। না, বাংলার সঙ্গে যারা এই জিনিসটা করতো তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু লাস্ট কয়েক বছর 20 বছরই বলতে পারেন, আমরা দেখছি এই রামনবমীকে কেন্দ্র করে একটা রাজনীতি হচ্ছে। রামনবমীকে কেন্দ্র করে লাস্ট 20 বছরে তৃণমূল কটা মিছিল বের করেছে দেখুন। আমি আবার আপনাকে বলছি, আমি নেতারা কটা জায়গায় হেঁটেছেন আপনাকে বলছি, ছোটবেলায় আমি সেরকম ভাবে এই রামনবমী যারা ধরুন রামনবমী করতেন তারা বাড়িতেই মেনলি পুজো করতেন দেখেছিলাম। সেটা সংখ্যায় খুব বেশি নয়। না, পুলক রায় বা অসিত মজুমদার কবে হেঁটেছেন করতে পারে। এবার ব্যাপারটা কি জানেন তো, এই সংস্কৃতিটা কিন্তু এখন আমাদের কাছে এসছে, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোথা থেকে সুবিধাটা কোথায় জানেন তো, সংস্কৃতি কোথা থেকে এসেছে? আপনাকে একটা করে প্রশ্ন করছি, আপনি বলে যাচ্ছেন, এরপর কৃত্তিবাসীরা নাম করতে হবে এখানে বসে। সরাসরি উত্তরটা দিন। কিন্তু এই সংস্কৃতির প্রাচীন থেকে এসছে, কিন্তু যারা বাংলা সংস্কৃতি প্রকটভাবে এই ব্রতটা কিন্তু করা হতো না। প্রকটভাবে এই ব্রতটা করা হতো না। আমি আপনাকে আবার তো বলছি, কিন্তু এই যে ফর্মে এসছে যে মিছিল করে নিয়ে যাওয়া, অস্ত্র নিয়ে, না না, আমি একদম অনিন্দা সরাসরি প্রশ্ন, এক কথা উত্তর দিন প্লিজ। এটা কি বাংলা সংস্কৃতি, হ্যাঁ কি না? এটা তো ভারতবর্ষের উত্তর ভাগটা বেশি করতো, তারপর বাংলার মধ্যে এসেছে। দেখুন, হিন্দুরা তারা কিছু লোক এটা করতেন, এখন হয়তো আরো কিছুটা বেশি করছেন, কিন্তু যে কালচারটা না উত্তর ভারতে বেশি হতো, বাংলা আপনারা এতদিন করেননি কেন? হঠাৎ করে এখন 2025-এ কেন মনে পড়ছে এত মিছিল করতে? আমরা কারা বলছেন? সাধারণ মানুষ যারা মনে করতেন তারা এই ব্রত পালন করতেন। বহু এরকম ব্রত আছে। আপনি এরকম ব্রত, প্রচুর ব্রত আছে। উত্তরটা দিন না। পুলক রায়, অসিত মজুমদার এরা এতদিন রাস্তায় নামেনি কেন, এখন নামলো কেন? আজকে যখন দেখা হয়েছে রামের নামকে রাজনীতিকরণ হচ্ছে, সেইখানে তো আপত্তি থাকবে।
আমরা তো রামকে রাজনীতি করতে দিতে পারি না। জন্টুদা প্রশ্নগুলো স্কিপ করে গেছেন, খুব পরিষ্কার, যারা দর্শকরা দেখছেন বুঝতে পেরেছেন। আমি বলছি প্রথমেই সামাজিক প্রশ্নে আমাদের ধর্মনিরপেক্ষতা নামক শব্দটির যে দ্বিচারিতা ভিতরে এবং বাইরে, সেটা এটার মূল কারণ। তোমাকে শুভজিৎ বলছি, রাম বাঙালির আদর্শ একটি স্বামীর প্রতীক। বাঙালি বহু যুগ ধরে শশাঙ্ক যুদ্ধবাজ বাঙালির আইডেন্টিটির প্রতীক। শশাঙ্কের সময় থেকে বাংলায় রাম আছেন, তার বৈষ্ণব চরিত্র এসেছে, তিনি সাধু হয়েছেন, তিনি সফট হয়েছেন, তার বর্ণ পাল্টেছে, কিন্তু বাঙালির মনন থেকে কোথাও সরে যায়নি। তাই যে বাঙালি, যেই তৃণমূল বা যেই সিপিএম বলে আমাদের দুর্গাও আমাদের প্রধান উৎসব, সেই দুর্গাকেও আহ্বান করেছিল বাঙালির রাম। এবং দেখুন কি ইতিহাসের চর্চার বিভ্রান্তিতা, যে এখানে বলা হচ্ছে কৃত্তিবাসের রামায়ণটাও নাকি বাঙালির রচনা নয়, অনুবাদ। আমি আপনাকে পরিষ্কার বলছি, আমাদের বাঙালির রচনা অনুবাদ নয়, কৃত্তিবাস স্বতন্ত্র। এবং এই কৃত্তিবাসী রামায়ণে পরিষ্কার বাঙালির সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট উঠে এসেছে। আমি একটা কথা বলে শেষ করছি, সেই কৃত্তিবাসী রামায়ণে পরতে পরতে আছে বাঙালি তার ধর্ম, অর্থাৎ তথাকথিত যেটাকে হিন্দুত্ব বলা হয়, সনাতনী, তার উপরে যে আক্রমণগুলো টাইম টু টাইম পলিটিক্যালি এসেছে, সেটা ধর্মান্তরিতকরণ থেকে শুরু করে অন্য আক্রমণগুলো, সেটার থেকে বাঁচতেই কৃত্তিবাস কিন্তু তার রামায়ণের অবতারণটা করেছিলেন। হবেন আমি আজকে দেখছিলাম, আমাদের একটু আগে আমাদের সহকর্মী তন্নিষ্ঠাও গেছিল রামরাজাতলায়, সেখানে দীর্ঘদিন ধরে রামের পুজো হয়ে আসে, অনেক যুগ আগে। এবং গোটা দেশে রামচন্দ্রের মূর্তি যেটা আমরা দেখতে অভ্যস্ত বা যেভাবে কল্পনা করি, গায়ের রং নীল, কিন্তু এখানে সবুজ, স্বতন্ত্র। এটা এই স্বতন্ত্র শুধু নয়, এই সবুজতা হচ্ছে মর্যাদা পুরুষোত্তমের প্রতীক। বাঙালির রাম কিন্তু কর্তব্যপরায়ণ রাজধর্মের প্রতীক, স্বামীর প্রতি কর্তব্য। শঙ্কুর কাছে যাবো, তবে তার আগে এই অনিন্দদা বলছিলেন না যে অনেক দিন ধরে হয়ে আসছে এখানে ব্রত, এটা একটা। অনিন্দদা যে দলের হয়ে গলা ফাটান, সেই দলের নেত্রী, তিনি 19-এর নির্বাচনের আগে শিলিগুড়িতে বসে ঠিক কি বলেছিলেন, আমার মনে হয় আজকের আলোচনায় এটাও খুব প্রাসঙ্গিক। শুনুন ফাইল বাইট। কিছু রাজনৈতিক দল, আমি আগেই বলেছি সৃষ্টি ছাড়া বাদন হারা, তারা এই মিথ্যে ধর্মের আমদানি করে, যা বাংলার কালচারে মিল খায় না, বাংলার সংস্কৃতিতে মিল খায় না, ভারতীয় সংস্কৃতিতে মিল খায় না, তার আমদানি করে একে অপরের উপর অত্যাচার করছে, হিংসা করছে, সন্ত্রাস করছে। এবার আমরা ফ্যাসিবাদী শক্তি বলি। হ্যাঁ বলুন এবার, ফ্যাসিবাদী শক্তি বাংলার কালচারে মিল খায় না, তারপরে তৃণমূল। আমি তো আপনাকে প্রথমে বলছি, যারা এই রামকে কেন্দ্র করে একটা অশান্তি তৈরি করা বাতাবরণ তৈরি করছে, যারা রামকে কেন্দ্র করে রাজনীতি করছে, সেটা কি আপনার বাংলার সঙ্গে মনে হয় আপনার এক হয়? আপনার মনে হয় আমরা কি আজকে দুর্গাপুজো যে কথা বললেন আপনি, দুর্গাপুজোর কথা, এই দুর্গাপুজোয় কত লোক আসে, এই দুর্গাপুজোয় কত লোক রাজনীতি মনে করছেন কেন? না রাজনীতি কি বিজেপি রাজনীতি করছে, কি কারণে, কি দেখে মনে হচ্ছে? আরে বাবা, বিজেপি তো রামকে নিয়েই রাজনীতি করে, কি কারণ সেটা শঙ্কুদেব পান্ডা বলবে। আরে বাবা, কিন্তু আমরা তো দেখছি রামকে নিয়ে আপনি অভিযোগ করছেন, কারণটা বলুন, কি দেখে মনে হচ্ছে? না কি দেখে মনে হচ্ছে মানে, যারা দেখবেন রামকে রাজনীতি গেরুয়াকরণ করা হচ্ছে, গেরুয়াকরণ করে তারা নিজেদের এজেন্ডা তৈরি করে ফেলেছে। সত্যি তো, এটা কি ভোটের জন্য রাম পুজো? শঙ্কু দেখুন, প্রথমেই একটা কথা বলবো যে হিন্দু বিরোধিতার তুঙ্গে পৌঁছলে লোকে এই ধরনের সরাসরি বিরোধিতা করেন। আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি, শুধু সময়ের অপেক্ষা, যে কোনো দিন এনারা দুর্গাপুজোরও বিরোধিতা করবেন। আপনার মনে আছে কিনা জানি না, কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর আমি একটা প্রেস কনফারেন্স দেখছিলাম, তাতে তিনি হিন্দুদেরকে জ্ঞান দিয়েছেন, বলেছেন যে আপনারা এক কাজ করুন, শরৎকালে গিয়ে রামনবমী পালন করুন, এখন রামনবমী পালন করবেন না। হিন্দু নতুন শাস্ত্রজ্ঞ, উনি হিন্দু শাস্ত্রের নতুন প্রবর্তক, উনি হিন্দু ধর্মের ভ্যারিয়েশন খুঁজে বার করেছেন। আসলে হিন্দু ধর্মের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করছেন, যারা হিন্দু ধর্মকে দুর্বল করবার চেষ্টা করছেন, তারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন। আর আজকে আগে ভোটের জন্য রাম পুজো, দেখুন আমি আপনাকে একটা কথা বলছি, আপনি কোনো জায়গায় দেখতে পেয়েছেন আমাদের কেউ রামের পুজো করতে গিয়ে বা রামের মিছিল করতে গিয়ে অন্য ধর্মের বিরোধিতা করছে? করছে না তো। আপনারা তো রামকে এত ভয় কেন? আরে বাংলার কালচার, বাংলার সাহিত্যে বারে বারে উঠে এসেছে যে সাধারণত ভূতেরা রামের নামে ভয় পায়। না না, আপনারা এরা কি ভূত নাকি? আপনারা রামের নাম শুনলে এরা ঘুমোতে পারছে না? আপনারা কেন
করছেন? ভোটের জন্য? আগে আপনারা ভোটের জন্য? এটা আমরা দেখুন, নির্বাচনে জেতা হারার থেকেও আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি ভারতীয় জনতা পার্টির সদস্য মুখপাত্র হওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমি আগে হিন্দু, আগে হিন্দুত্ব রক্ষা করা, হিন্দুত্ব রক্ষা করা আগে আমার প্রধান দায়িত্বের মধ্যে। দিলীপ ঘোষের বক্তব্য শোনাই, বোধহয় আপনার থেকে একটু আলাদা। কি আলাদা? দিলীপ ঘোষ একই কথা বলেছেন। রাম তো সব জায়গায় আছেন, এতদিন রামের ইচ্ছাই চলছে। এই যে কোর্ট রায় দিচ্ছে এটাও রামের ইচ্ছা, আর তারপরে সরকার চলে যাবে 1 বছর পরে, সেটাও রামের ইচ্ছাই হবে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, রামের নামে কোটি কোটি লোক রাস্তায় নামবে। সরকার চলে যাবে রামের ইচ্ছা। ঠিকই বলেছে। দেখুন, আমি যদি টেকনিক্যাল গ্রাউন্ডে ধরি, একটু তর্কের খাতিরে ধরুন, সরকারের 26-এ যদি মৃত্যু ঘটে, মানে আমি চাই ওনারা রামের ইচ্ছায় সুস্থ থাকুন, ভালো থাকুন, কিন্তু সরকারের যদি মৃত্যু ঘটে তখনও তো আমাদের রাম নাম নিতে হবে। রাম কি নীতি? অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন আমি দাঁড়িয়েছিলাম, নরেন্দ্র মোদীর একটা শব্দ খুব কানে বাজে, রাম নীতি হ্যায়। ঠিক একই রকম ভাবে প্রতিবেদনে আমরা দেখালাম দিলীপ ঘোষ বলছেন এই নীতিতেই ভোট হবে। আরে ভয় পেয়েছেন। এই যে নন্দীগ্রামে কালকে তৃণমূল কংগ্রেস, এই যে নন্দীগ্রামে কালকে রাম মন্দির প্রতিষ্ঠা হবে, উনি ভয় পেয়েছেন। উনি এটা আজকে বোঝেননি, উনি আজকে 3 বছর আগে বুঝেছেন যে হিন্দুরা বাংলায় এক কাট্টা হবে, এটাকে উনি ফেস করতে পারবেন না। মাত্র রামনীতি, ভোটের নীতি, তাই জন্য তো 5% ভোটের জন্য উনি টেনশনে আছেন। আপনি কোন এক লাইনে শেষ করবো, আপনি কোসমিন কালে এটা ভেবেছিলেন যেটা মমতা ব্যানার্জি 3 বছর আগে ভেবেছেন, যে হিন্দুরা একত্রিত হবে এবং উনি হারবেন? তাই তো উনি জগন্নাথ মন্দিরের নাম করে কালচারাল সেন্টার করছেন। চয়নদাকে সরাসরি চলে যায়। 3 বছর আগে বুঝে গেছে। আপনাদের ছাত্র সংগঠন সরাসরি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছে যে তারা রাস্তায় থাকবে। 90 দশকের উদাহরণ দিয়েছিলেন যে জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যরা যেভাবে সবকিছুর মোকাবিলা করেছিলেন, আমরা সেভাবে রাস্তায় থাকবো। এই দেখে অনেকে তো প্রশ্ন তুলছে, পুজো করবো না কিন্তু পুজোর স্টলের বা পুজোর মণ্ডপের বাইরে বুক স্টল দেবো, বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। আপনার এই বিদ্রুপকে আমি মাথা পেতে নিলাম। এই বিদ্রুপ আমাদের গল্প। আমরা বলেছি কোনো রকম অশান্তির মোকাবিলা আমরা করব, এর বাইরে আমরা কিছু বলিনি, কিন্তু মুখে কথা বসাবেন না। 1, 2 হচ্ছে আমাদের খুব ভাবতে অদ্ভুত লাগছে, গত পরশুদিন আমার 26,000 সহনাগরিক বিপদের মুখে পড়ল সপরিবারে, এবং এই 26,000 সহনাগরিককে নিয়ে আমি আপনি সবাই সেদিন আলোচনায় অংশগ্রহণ করেছিলাম। কিন্তু 48 ঘন্টার মধ্যে সেটা যে এইভাবে রাম তুমি কারে চলে যাবে, এটা আমাদের সত্যিই বিবেচনায় ছিল না। এবং আমি খুব পরিষ্কারভাবে বলছি, রাম তুমি কার এই প্রশ্নের উত্তর যদি আমি ভাবি যে ওই 8,000 ছেলে মেয়ে যারা মিশে গেল, ওই সুবিধাবাদী একদল 8,000 ছেলে মেয়ে মিশে গেল একদল নিরপরাধ চাকরি প্রার্থী যারা 17,000 যারা যোগ্যতার প্রমাণ দিয়েছিল কিন্তু তাদের ওএমআর শিট চলে গেল, তাহলে তাদের রাম নয় এদের রাম, যে কারণে তারা সব মুড়িমিছিয়ে একদর হয়ে তারা সুযোগ পেয়ে যেতে পারে। এই জায়গাটা খুব পরিষ্কার। আপনি কোটি টাকার প্রশ্ন তুলছেন যে রাম নিয়ে আলোচনা করা উচিত না কাজ কাম নিয়ে আলোচনা করা উচিত, সহমত আপনার সঙ্গে। আপনি সহমত হলেও তো আপনার কিছু করার নেই, আপনার কাছে এটা নিয়ে আলোচনা করতে হবে। বেশ, এটা নিয়ে আলোচনা করতে হবে। আলোচনা করার আরেকটা কারণ আছে, বাউন্ড টু মেক ইট আউট। আলোচনা করার আরেকটা কারণ আছে, আমি আমার পার্টির পক্ষ থেকে করলাম, এই সিপিআই তাদের তরফ থেকে আজকে সেটা করুণাময়ীতে একটা পোস্টার পড়েছে, যদি পিসিআর দেখায় ছবিটা একবার দেখুন, এটাও আজকেই পড়েছে। এবং এটা আমার মনে হয় না যে শুধুমাত্র এই কাজ কামের জন্য, এর নেপথ্যে রাম রয়েছে। সিপিআই ছবিটা যদি দেখানো যায়, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাবো। রীতিমতন সেখানে পোস্টার পড়েছে করুণাময়ীতে, কালো পোস্টার পড়েছে সিপিআই এর। দেখুন ছবিটা পিসিআর দেখাচ্ছে। এই ছবি আসছে, ছবি আস্তে আস্তে বলে দিই। সিপিএম যে রিসেন্টলি দেখবেন এসএফআই ও বলে, ছবিটা দেখুন, এই যে ছবি, এই হচ্ছে ছবি সিপিআই ছবি। চয়ন না আমরা বাধ্য হব না আলোচনা করতে। এ বাবা, এইটা রাম তুমি কার, এটা বামপন্থীরা না, এই তো আমরা দেখাচ্ছি এখানে পোস্টার। দেখুন সিপিআই এর তরফ থেকে এই যে ছবি, ফুল স্ক্রিন। বিগল একবার দেখাই, একটু বড় করে দেখুন। এ বাবা, না আমরা আলোচনা করতে বাধ্য হচ্ছি। স্বাভাবিক আলোচনা তো করবেনই, আপনি তো করবেনই আলোচনা। কারণ হচ্ছে যে ওই যে ভদ্রলোকের ছবি দেখাচ্ছেন, হ্যাঁ, উনি মৃত্যুর সময় হেরাম বলেছিলেন, মৃত্যুর সময় হেরাম বলেছিলেন। যারা গুলি করেছিল তারাও সম্ভবত আজকে আগামীকাল রাম পুজো করবেন, যারা গুলি করেছিল তারা করবেন। আপনি কার হয়ে কথা বলবেন সেটা আপনার বিষয়, আমি এই ব্যাপারটা কিছু বলবো না। গুলি খেয়েছিলেন ওই লোক, আজকের পোস্টার, ধর্মনিরপেক্ষ ভারতকে বাঁচাবার জন্য আজকের পোস্টার, উনি গুলি খেয়েছিলেন। ওই যে কোনায় যে ভদ্রলোক, বেশ, উনি যে কথা বলছিলেন, উনি হেরাম বলেছিলেন, সেই জাতি জনগণের একটা কোটেশন নিয়ে উনি হেরাম বলেছিলেন। আমি কি এক লাইন তারা আগামীকাল রামনবমী করবে, আগামীকাল তারা রামনবমী করবে। আমি দেখলাম এসএফআই বলেছে রাস্তায় নেমে পাহারা দেবে, চয়নদারা রাস্তায় নেমে পাহারা দেবে। লোকে বলছে তৃণমূল কংগ্রেসের নতুন সিভিক পুলিশ সিপিএম। তাই নাকি?
যখন আলোচনা আসে মানে রাজনীতির ইস্যু এবং ধর্ম, একটা বাক্য সহযোগিতা করুন জাতির জনকের একটা কোট, যারা বলেন ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই তারা ধর্ম বোঝেন না, সহমত? না, দেখুন ধর্মের জিনিসটা তো একদমই আলাদা। ধর্ম ধারণ করা, ধর্ম ভোট ধর্ম দুটোকে সত্যিকারেই তারা গুলিয়ে ফেলেন। আমি আপনাকে বলছি, আমি বাম সমর্থক, তৃণমূল বা যে কোনো উদারপন্থী বলে পরিচিত ভারতবর্ষের রাজনীতিবিদদের উদ্দেশ্যে একটাই কথা, এই যে আপনারা ধর্মনিরপেক্ষতার এলেবেলে চর্চাগুলো করেন, ধর্ম কেন, আদি ধর্মের কোনো ধর্মই কোনোদিনও মানুষকে অশ্লীলভাবে আক্রমণ করা শেখায় না। আজকে যে রামের আমি বলছি এই দেশের ইতিহাসে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে, ধর্ম বাদ দিয়ে রাজনীতি হয়ে গেছে। যে যখন দেশ ভাগ করেছিল তখন তাতে কেন ধর্ম নিয়ে দেশটা কল্যাণ হয়নি কি শুধুমাত্র ধর্মের ভিত্তিতে? তখন মেনে নিয়েছিলেন কেন? ইতিহাসকে বিকৃত করবেন না। দাঙ্গা হয়েছে, আপনাদের কাছে শিখবো চীন থেকে আমদানি করা হচ্ছে প্রোডাক্ট নিয়ে বেচতে এসেছে। আপনারা সব থেকে বেশি ধর্ম চর্চা করেন, কেউ জেনারেল সেক্রেটারি করে আপনার জেনারেল সেক্রেটারি ছিল হচ্ছে চলছে মজা চলছে এখানে মজা চলছে। এই অশ্লীল কারবার বন্ধ, আপনি অশ্লীল কারবার বন্ধ, অন্য কেউ অশ্লীল কারবার বন্ধ, একটা ধর্মের অশ্লীল কারবার বন্ধ। কথা পুরো ধর্ম করে গেলেন নাটক, আপনার জিজ্ঞেস হওয়া উচিত ছিল। আমি পরিষ্কার বলছি, আমি বাম প্রতিনিধি যিনি আছেন তার উদ্দেশ্যেও, দেশে কালে বাম হচ্ছে স্থানীয় সংস্কৃতির আদপে মার্ক্সের চর্চা, সমাজবাদের চর্চা করে। তাহলে প্রশ্নটা হচ্ছে, তাই যদি হয়ে থাকে, ভোট ধর্মই যদি করে থাকেন এখানকার প্রধান বিরোধী বিজেপি বা তৃণমূল, তাহলে আমার একটা প্রশ্ন, সেদিন ধর্মের ভিত্তিতে ধর্মের গোড়ামিকে বাঁচাতে, মৌলবাদের চাষকে রক্ষা করতে, ভোট ধর্ম মানতে তসলিমার বিদায় ঘণ্টাকে আপনারা কেন সহযোগিতা করেছিলেন? এই যে এলেবেলে প্রশ্নগুলো, এদের জন্যই বেড়ে উঠছে একের পর এক এই ধরনের সামাজিক দ্বন্দ্বগুলো। আমার হাতে একটা প্রতিবেদন আছে, 1 তারিখ গণশক্তির একটি প্রতিবেদন আসবো, সেখানে প্রকাশ কারাট আপনাদের নেতা, প্রতিবেদনে একটা অংশ আমি পড়ছি, আমার হাতে রয়েছে, 1 তারিখের গণশক্তি, আবারও বলছি, ওখানে লেখা রয়েছে, গত 20-30 বছরে সমাজে ধর্ম নিয়ে উন্মাদনা বেড়েছে আগের থেকে অনেক বেশি। এখন প্রশ্ন হলো, কিভাবে সেই ধর্মীয় উন্মাদনার মধ্যে নিজের রাজনৈতিক ও মতাদর্শগত বক্তব্যকে নিয়ে যাওয়া যাবে তাদের মধ্যে, তাদের সঙ্গে গড়ে তুলে, যাদের মধ্যে যারা বেশি করে ধর্মবিশ্বাসী হয়ে উঠেছেন বিগত কয়েক বছরে। প্রকাশ কারাতের উত্তর ছিল, প্রচলিত ধারণা হলো একজন কমরেড হলেন নাস্তিক, 1 লাইনের উত্তর ছিল। তার পরের প্রশ্ন, তাহলে করণীয়টা কি? প্রকাশ কারাতের উত্তর ভালো করে শুনবেন, 24তম পার্টি কংগ্রেসের ঠিক সূচনা লগ্নে গণশক্তিতে বেরোচ্ছে। প্রকাশ কারাতের উত্তর, সিপিএম সদস্যদের মধ্যে অনেকেই আস্তিক। আমাদের পার্টির গঠনতন্ত্রে কোনো জায়গায় বলা হয়নি, কোনো ধারায় বলা হয়নি একজনকে পার্টি সদস্য হতে হলে নাস্তিক হতে হবে। আজকে হঠাৎ করে চয়নদা 24তম পার্টি কংগ্রেস এসে এই ধরনের কথাটা কেন বলতে? কারণটা হচ্ছে একটাই, যে এই প্রচারটা চালিয়ে দেওয়া হয় যে আমরা ধর্ম বিরোধী। ব্যক্তিগত পরিসরে কেউ যদি ধর্মাচরণ করেন, তিনি আমার পার্টি সদস্য হলো, আমরা তাকে বাধা দিই ব্যক্তিগত পরিসরে। কিন্তু যদি তিনি ধর্মকে অন্যান্য বুর্জোয়া দলের মতো রাজনৈতিক হাতিয়ার করে ফেলেন, সেটা অভিপ্রেত নয়, আমরা সেখানে যাইও না। এক রাজনৈতিক কর্মসূচি ধর্মীয় গুলিয়ে ফেলা হয়, তাহলে আমরা সেটাকে মানছি না। সুভাষ চক্রবর্তী যেটা করেছিলেন, সেটা সে সময়কার পার্টির নেতৃত্বের কাছে তার কিছু কথা যেগুলো সঙ্গত মনে হয়নি পার্টির নেতৃত্বে, সে কারণে। কিন্তু সুভাষদা কিন্তু আমি এইখানটায় বসে বলছি, সুভাষদা আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং ব্যক্তিগতভাবে প্রিয় নেতা।
তিনি পার্টির নিষ্ঠাবান সৈনিকের মতো কিন্তু পার্টির যা সিদ্ধান্ত সেটা মেনে নিয়েছিলেন। তিনি তার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থেকে তারাপীঠে গিয়েছিলেন, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু তার কিছু কথাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমে তার নামে প্রচারিত কিছু বিবৃতিকে কেন্দ্র করে কিছু প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল, সুভাষ উত্তর দিয়েছিলেন, কোনো সমস্যা হয়নি। তো সুভাষ চক্রবর্তী আমাদের পার্টির চিরকালের শ্রদ্ধেয় নেতা। আগামী দিনে আজকে কিছু বিভ্রান্তি তো আছে, যেমন প্রকাশ কারাতকে এই উত্থাপন করেছেন, পাশাপাশি আপনারা তো ফ্যাসিস্ট বলতে পারছেন না। রাম পুজো হয়েছে, শশাঙ্ক আমার রাম পুজো তো হতো না, বৌদ্ধ ছিলেন শশাঙ্ক। আমাকে বলতে দিন, শশাঙ্কের বাংলায় বাঙালি বীরত্বের ইতিহাসের শুরুর দিকে ক্ষত্রিয়ত্বের এই চাষটা বাংলার বহু জনপদে গড়ে উঠেছে। আমার কথা নয়, আদি শঙ্করাচার্যের বই, আমি নিজস্ব বক্তব্য রাখিনি। দ্বিতীয় কথা বলছি, আমাকে উনি বলছেন সুভাষ চক্রবর্তীর কিছু কথা, বিপিন চক্রবর্তী কোনো স্টেটমেন্ট দেয়নি। বাড়িতে কালী পুজো করেছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তাকে পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছিল। এমন একটি দল যার বিভ্রান্তিমূলক অসাম্প্রদায়িকতা চাষে তারা জয়েন্দার কাছ থেকে উত্তর নেব। তবে এখন একটা ছোট্ট ব্রেক নিতেই হচ্ছে, কোথাও যাবেন না, ব্রেকের পর আলোচনা জারি থাকবে। রাস্তায় থাকবো। বাংলার পুলিশ আছে বলে
ফিরে এলাম ব্রেকের পর। তবে এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। যে ছবি আমরা পেয়েছি আলিপুরদুয়ারের ছবি, ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের মিছিলে উত্তেজনা, বিজেপি অফিসের সামনে দিয়ে যাওয়ায় দুপক্ষের মধ্যে স্লোগান যুদ্ধ। ছবিটা একবার দেখুন। অবিলম্বে ওষুধের দাম কমানোর দাবিতে স্লোগান টিএমসিপির, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মী সমর্থকদের। ছবিটা একবার দেখুন। বিজেপি নেতা রয়েছেন, শঙ্কুর কাছে সরাসরি চলে যায় রিয়াকশন নিতে। শঙ্কু, ছবিটা তো আপনি দেখলেন, আলিপুরদুয়ারের ছবি। মূল্য বৃদ্ধির প্রতিবাদে টিএমসিপি মিছিল করছে, বিজেপির পার্টি অফিসের বাইরে বেরিয়েছে কয়েকজন জয় শ্রীরাম স্লোগান তুলছেন তাদের উদ্দেশ্যে। আমি চয়নদাকে জাস্ট একটা লাইনে এই উত্তরটা দিয়ে আপনি যান। এটা দেবো আমি চয়নদাকে, আপনি প্লিজ এটা দিয়ে যান, নইলে প্রসঙ্গ হারিয়ে যাবে। পাইনি আমি, এটা তো প্রসঙ্গ হারিয়ে যাবে। শঙ্কু, এ তো খুব কমন ব্যাপার, বলুন এমনি কমন বিষয়টা বলুন। ও সব তৃণমূল এসব করে, ছেড়ে দিন এসব নিয়ে। ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে টিএমসিপি মিছিল করছে, বিজেপি জয় শ্রীরাম বলে বাইরে বেরিয়ে কয়েকজন স্লোগান দিচ্ছে। বিনা পয়সা ওষুধ দেওয়া হয়, ওকে বলতে দিন। জয় শ্রীরাম বলবে কমে যাবে, জয় শ্রীরাম বলবে কমে যাবে, আরে জয় শ্রীরাম বলবে কমে যাবে। আরে আজকে বলি চন্দা, হ্যাঁ এই উত্তরটা আগে বলছি। জালি ওষুধের ব্যবসাটা তৃণমূল একটু কমাক বাংলায়, তাহলে 900 ওষুধের দাম কমে যাবে। জালি ওষুধটা কমাবে, ওষুধের দামটা বাড়ছে না, সেটা বলুন। আস্তে আস্তে ওষুধের দামটা তো আপনারা বাড়াচ্ছেন, তার প্রতিবাদে যদি তৃণমূল কংগ্রেস 100 বার নাপবে, আরে এই রাজনীতি করে যারা, অনেকের এই সমস্যাটা রয়েছে। আমি আপনাকে যখন প্রশ্ন করছি আপনি উত্তর দিচ্ছেন না, শঙ্কুকে প্রশ্ন করছি আপনি এখানে কথা বলছেন, শঙ্কুকে উত্তর দিতে দিন। শঙ্কু, উত্তরটা আগে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি কিন্তু আগে এগ্রিমেন্ট করে নিলাম, আগে এটা নিয়ে এক লাইন রিপ্লাই করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি বলিনি যে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে জয় শ্রীরামের যেভাবে আওয়াজ উঠতে শুরু করেছে সারা বাংলায়, তাকে কমব্যাট করার ক্ষমতা তার এবং তার দলের নেই। সেই জন্য কিছু উচ্ছৃঙ্খল গুন্ডা বাহিনী বিভিন্ন জায়গায় তিনি আজকের থেকেই বিভিন্ন ইস্যু দিয়ে নামানোর চেষ্টা করছেন। কিন্তু আমি আশা করেছিলাম যে এই মিছিলে অন্তত যে 26,000-এর চাকরি গেছে আর আগামী দিনে যে আরও 50,000 যাবে, তাদের কি হবে সেই নিয়ে কোনো একটা দৃষ্টি নিক্ষেপের বিষয় থাকবে। কিন্তু সেই ধরনের কোনো বিষয় নেই। ওদের বলা হয়েছে বিজেপি দেখলেই মারধর করো, পেটাও, এসব করো। এবার আমি 26,000 চাকরি যাওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একই রকম ভাবে শঙ্কু প্লিজ, গরিব মানুষ যে ওষুধ খায় সেই ওষুধের দাম বাড়ছে। আমি আবারও বলবো যে কোনো মানুষের ওষুধ অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। এলাকায় এলাকায় প্রধানমন্ত্রীর যে জনঔষধি কেন্দ্র আছে সেই কেন্দ্র খোলার ব্যবস্থা করুক এই রাজ্য সরকার, যেখানে ন্যায্য মূল্যে কম দামে মানুষকে সমস্ত ধরনের ওষুধ দেওয়ার ব্যবস্থা হয়েছে। দয়া করে সেই সমস্ত ওষুধ দোকান বেশি করে খুললে এই সমস্যা মিটে যাবে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা কোনো মতেই, এক সেকেন্ড, রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা কোনো মতেই করতে দেবেন না। একটা বিষয় খুব পরিষ্কার, আপনাকে যখন এই প্রশ্নটা করছিলাম তখন আপনি চয়নদার উত্তর দেওয়ার জন্য বেশি আগ্রহ প্রকাশ করেছিলেন। একই রকম ভাবে 26,000 চাকরি গেছে, ডিক্লেয়ার হয়ে গেছে, আপনাদের দলের রাজ্য সভাপতি বলছেন রামনবমীর পরে আমরা এটা নিয়ে রাস্তায় নামবো। তাহলে কি এখানে প্রশ্ন উঠবে না রাস্তায় নামাটা সেকেন্ডারি, রামনবমী প্রাইমারি? এক সেকেন্ড, আপনাকে সব কে বলেছে? বাইট শোনাবো আমরা? আরে শুনুন না, আমি বাইট শোনাবো, শুনুন না। আমি একটা পলিটিক্যাল লোক, আমার উত্তরটা শুনুন। বলুন। আমি একটা পলিটিক্যাল লোক, আমার কাছে এটা মনে রাখতে হবে যে কারুর ধর্মীয় আচরণকে কোনোভাবেই এমন কর্মসূচি নেওয়া উচিত না যাতে ডিস্টারবেন্স হয়। যারা হিন্দুরা রামের পালন করতে নামবে, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ডিস্টার্ব করার জন্য এই কর্মসূচি ঘোষণা করেছেন। না, উনি এই কর্মসূচি অন্য ধর্মের অনুষ্ঠানে দিন। সুকান্ত মজুমদার বলছেন রামনবমীর পরে 26,000 চাকরির প্রতিবাদে রাস্তায় নামবেন। এখানেই প্রশ্ন, প্রাইমারি কোনটা, 26,000 চাকরি না রামনবমী? রাজ্যে যে কোনো বড় ধর্মীয় অনুষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠান থাকলে যে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের উচিত সেই অনুষ্ঠানকে গুরুত্ব সহকারে তার স্পেস দেওয়া। একবার বক্তব্যটা শোনার প্রয়োজন আছে, শুনুন। আপনি বক্তব্য সবাই শুনছে, আবার এই টাকা নেয়ার জন্য এবং যোগ্যদের চাকরি নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে আমাদের যুব মোর্চা যাবে, কালীঘাট অভিযান করবে আমাদের যুব মোর্চা। আমরা বলে দিলাম 7 তারিখে প্রয়োজনে আমাদের যুব মোর্চা কালীঘাট যাবে।
চন্টুদা 7 তারিখ মানে 6 তারিখের পরে দিতে হবে আমাকে। চয়নদার এক লাইনের উত্তর আপনি আমাকে দিতে আচ্ছা চট করে এক লাইন দিলাম। আমার বিনীত চয়নদার কাছে অনুরোধ, চয়নদা সুভাষ দা সেদিন হিন্দু ধর্মের জন্যই পুজো দিতে গেছিলেন বলে আপনারা শোকজ করেছেন। হিন্দু বিরোধিতা করে 30% মুসলিম ভোটের দিকে তাকিয়ে আপনারা এই ধরনের কথাবার্তা আপনাদের সাজে শঙ্কু বুঝলেন? আপনারা রাজনীতি করেন। আরে আজকে আমি জানি না বুঝেছেন রাজনীতি করেছে আর এখনো করছে, আগামী দিনেও করবে। তবে আপনারা সফিস্টিকেটেড হতে পারেন। সুকান্ত মজুমদার বলছেন 7 তারিখ থেকে মানে রামনবমীর পর থেকে এই 26,000 চাকরিয়া ইস্যু নিয়ে রাস্তায় নামবে। প্রাইমারি কোনটা ছিল? 26,000 চাকরিয়া পরিবারগুলোর পাশে দাঁড়ানো, আন্দোলন গড়ে তোলা, নাকি রামনবমীর পতাকা লাগানো? তোমাকে এখানেই বলছি যে কেন রামকে এরা ভোট বাক্সের কারণে ব্যবহার করছে। রাম যদি আজকে থাকতেন ক্ষমতায় অলিন্দে, রাম কিন্তু প্রথমেই তার প্রজা কল্যাণে এই চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মিছিল করতেন, নাকি তার জন্মদিন উৎসব করতেন? এখানেই গিয়ে প্রশ্ন। আরে ভাই চাকরিহারা তৈরি হতো না, রাম থাকলে ক্ষমতায় এই চাকরিহারা তৈরি হতো না। তৃণমূলের মতো জানি না পার্থ চট্টোপাধ্যায়ের মতো এডুকেশন। আরে শঙ্কু অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে সব হয়েছে। শঙ্কু আরে আলোচনা সুকৌশলে শঙ্কু অন্যদিকে নিয়ে যাচ্ছে। চন্টুদা বলুন এরা কতটা রাম রাজত্বের সময় এরা কতটা ধর্ম জানে আর কতটা ভুল ধর্ম জানে। চৈতন্য মহাপ্রভু মাথায় রাখুন আপনি উদ্দিত করছে রাম রাজত্বে। আরে শঙ্কু আসতে রাজ্যে প্রজা কল্যাণে নিবেদিত তোমার রাজধর্ম বুঝবেন। দেখুন কলেজে কি পড়াশোনা আলোচনা এই মুহূর্তে যারা শুনছেন তারা মোটামুটি এটা পরিষ্কার বুঝতে পারছেন। অস্বস্তিকর প্রশ্ন হলে তখন সেটা এড়িয়ে যাওয়ার জন্য কত রকম ভাবে কত কি করা যেতে পারে, গলাচড়া করা যেতে পারে, অন্য প্রসঙ্গে যাওয়া যেতে পারে। যাই হোক, এটা আপনাদের কাছে খুব পরিষ্কার। আমরা বরং কতগুলো বক্তব্য শোনাই। মানে আজকে অনেকে বলছেন না শান্তিপূর্ণ মিছিল হবে, এই হবে ওই হবে, কোনো উত্তেজনা থাকবে না। এটা বলছেন ঠিকই, কিন্তু যারা বলছেন তাদের মন্তব্য, তাদের বক্তব্য সেটা বোধহয় বাংলায় বাংলায়, গ্রাম বাংলায় একেবারে কোনায় কোনায় ইতিমধ্যেই সেই উন্মাদনা, সেই উত্তেজনা তৈরি করে দিয়েছে, যা আগামী দিনের জন্য প্রশ্ন তুলতে বাধ্য করছে। শোনাই। রাস্তায় থাকবো, পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা। পারলে আটকে নিন, ক্ষমতা থাকে আটকে নিন। জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না, হবে না, হবে না। যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো, লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে, উপর দিয়ে মারিয়ে চলে যাবে, তখন দোষ দিও না। চ্যালেঞ্জ করছি পুরো হিন্দু সমাজকে, বলছি আমরা পেছনে আছি, যা করার করুন সব সামলে নেব। মমতা ব্যানার্জির বড় কথা আমরা দেখে নেব। সনাতনী হিন্দু সমাজ, আপনি যদি কয়েক হাজার বছরের ইতিহাস দেখেন, তারা কাউকে আক্রমণ করে না, কিন্তু যদি আক্রান্ত হয় তাহলে তারা নিশ্চিতভাবে প্রতিহত করবে, প্রতিরোধ করবে, প্রয়োজনে তারা প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। বললাম না কেউ পিছিয়ে নেই, এ বলছে আমায় দেখ, তো ও বলছে আমায় দেখ। শওকত মোল্লা তিনি কি বলেছেন সেটাও শোনার প্রয়োজন। বাংলার পুলিশ আছে বলে দিলীপ ঘোষরা এখন ঘর থেকে বেরোতে পারছে। যেদিন বাংলার পুলিশ ওদের পাশ থেকে সরে যাবে, ঘরের ভেতরে শাড়ি পরে লুকিয়ে থাকতে হবে। বাংলাটা কারোর বাপের বাংলা নয়, আর কোনো ধর্ম কারোর বাপের নয়। মানুষ ওদেরকে অলরেডি ওদেরকে মারিয়ে দিয়েছে, আর আগামী 26-এ এমন মারাবে যেটা ওরা বাইরে বেরিয়ে মুখ দেখানোর জায়গা পাবে না। আরে একে মুখ্যমন্ত্রী বলেছিল বোমাবে, এ তো নারী বিদ্বেষী। আরে ক্ষমা চান, মহিলাদের শাড়ি পরা নিয়ে ব্যঙ্গ করছেন। বলুন অনিন্দ্য, এটা কি এমএলএ রেখেছেন কেন? এক মিনিট, হ্যাঁ বলুন, আপনি বলুন। আমি আপনাকে বলি, দেখুন মানে কার সমালোচনা করবেন? এক মিনিট ব্যাপারটা বলুন। অনিন্দ্য শাড়ি পরার কথা বলেছেন। আরে অনিন্দ্য শাড়ি পরে আসতে, আরে রাজ্যের মুখ্যমন্ত্রী শাড়ি পরেন। অনিন্দ্য আরে ক্ষমা চান, উনি বিরাট বলছেন শাড়ি পরে বাইরে রাখুন। আজকে জয়ন্দা একটা কথা বলছিল, জয়ন্দা বলছিল রাজ্যের মুখ্যমন্ত্রী শাড়ি পরে। আরে শঙ্কু কে বলেছে বিজেপি শাড়ি পরে? অনিন্দ্য শাড়ি পরে গেছে। দেখুন দেখুন খুব পরিষ্কার, আবারও বলছি, রাজনীতি করলে রাজনৈতিক আলোচনার বাইরে এই কথাগুলো তখনই আসে, এরকম জোর গলা তখনই আসে যখন রাজনৈতিক নেতাদের কাছে কোনো উত্তর থাকে না। বলতে বাধ্য হলাম। অনিন্দ্যদা কাজ শঙ্কুদেব পান্ডা, আমরা 900টা ওষুধের দাম বেড়েছে আপনাদের, সেই তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো।
হচ্ছে এবার প্রশ্নটা করতে দিন অনিন্দদা, আপনি বলে নিয়েছেন আমার প্রশ্ন করার আগে, জনতার প্রশ্ন করার আগে ঠান্ডা মাথায় প্রশ্ন শুনুন, উত্তরটা পরে দেবেন। কার সমালোচনা করবেন আপনি, দীপক বর্মন, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ নাকি শওকত মোল্লা? আমি আপনাকে বলি, কার আমি উত্তরটা তো শোনার অপেক্ষা রাখুন। আরে শুনুন, ব্যাপারটা হচ্ছে যারা এই যে এরা রামকে নিয়ে বেশি কনসার্ন নয়, এরা রামকে নিয়ে রাজনীতি করতে চায়, এখানে দাঙ্গা করতে চায়। রামনবমীতে রামের পুজোতে বেশি দায়িত্ব নেই, সারা গৌণ রামায়ণ হয়ে গেল, এখনো পর্যন্ত পলিটিশিয়ানরা সোজা কথা উত্তর দিতে পারলেন না। আবারও প্রশ্ন করছি, অনিন্দদা কার সমালোচনা করবেন? আমি তো আপনাকে বলছি কার, এরা বিজেপি এখানে রাজ্যকে উত্তপ্ত করো, ধর্ম নিয়ে মানুষের দুজনের কারোর কাছে উত্তর নেই। আর একটা কথা বলি, চয়নদা যে কথা বলছিল না বুর্জুয়া দল, আরে বিজেপি যে বুর্জুয়া দল নয় সেটা তো সিপিএম স্বীকার করেছে। পরিষ্কার কথা, এখানে যে চর্চাটা হচ্ছে সেটা অসুস্থ রুচির চর্চা, যেভাবে হচ্ছে, যে ধরনের প্রভোকেশন তৈরি করা হচ্ছে, এই আপনারা প্রথমে বিদ্রুপ করলেন আমরা কেন, অবশ্যই অত্যন্ত নিন্দাজনক, আমি নিন্দা করছি, আমার জেলার এমএলএ, আমি ওনার নিন্দা করছি, ওনার প্রতিটা কাজ করবে নিন্দা করা উচিত, কিন্তু ঘটনা যেটা সেটা আপনাকে বলা মুশকিল। তুমি কথা বলো তাহলে, আমি তাহলে যে এই জায়গাটাতে নির্দিষ্ট ভাবে আমি একদম পরিষ্কার কথা বলছি যে এই প্রভোকেশন গুলোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। আগামীকাল যদি তারা ধর্মীয় উৎসব সেখানে যদি আপনি এই কথাগুলো বলছেন, ধর্মীয় উৎসবকে রাজনৈতিক কর্মসূচি তৈরি করে ফেলা হয়েছে বলে, সমস্যাটা তো ওই জায়গাটাতে প্রভোকেশন তৈরি করা হচ্ছে। কোন দল প্রভোকেশন তৈরি করছে, কোন দল যে পিছিয়ে থাকছে এমনটা তো আমি দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে কম্পিটিশন, হ্যাঁ, অনিন্দ প্রভোকেশন তৈরি করছে না, কিন্তু অনিন্দ কিভাবে ডিফেন্ড করবে? অনিন্দ নেতা, অনিন্দ পারমিশন ছাড়া, অনিন্দ নেত্রীর পারমিশন ছাড়া ওই ধরনের কথাবার্তা বলে ফেলছেন, এগুলো ঠিক নয়। আমি খুব স্পষ্টভাবে বলছি, দায়িত্বশীল রাজনীতি করতে গেলে এই মন্তব্যগুলো করা ঠিক নয়। আগামীকাল আমরা আশা রাখবো মানুষ, আগে 26,000-এর ক্ষত তার যায়নি, মানুষ স্থির থাকবেন, ধীর থাকবেন, প্ররোচনায় পা দেবেন না, বিশ্বাস আমাদের আছে। একদম, এই যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকরণ, যে রাম তো আমাদের রসায়নে এমনিই আছে, এটার জন্য নতুন করে আমাদেরকে এত প্রকাশ্যে ঢক্কানিনাথ শাসক বিরোধী করতে হবে না। অনিন্দবাবু উত্তরটা দিলেন না। শুভজিৎ, আমি বলে দেই, রাজধর্ম বলতো যে এই রামনবমী যারাই করুক, যাদেরই মনোবাসনা থাকুক এটাকে নিয়ে দাঙ্গা করার বা কিছু করার, রাজধর্ম বলছে তাদের এটাকে ডিফেন্ড করার দায়িত্ব তৃণমূল শাসকের, তারা করেনি। আমার প্রশ্নে ঢুকে গেলে উনি উত্তর দিতে পারছেন না, আমার উত্তরে চলে এসেছে। না, এটা খুব পরিষ্কার, বলতে বাধ্য হচ্ছি না, বলতে বাধ্য হচ্ছি, কথার মাঝখানে কথা মানে আপনার কথাটা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। একদম, আপনি বলুন, দর্শক এখন সব বলছে, এক্সপোজ হয়ে গেছে যে লাস্ট যে রামনবমী উৎসবটা হয়েছিল এনাদের সরকারের ব্যর্থতা বা গোপন আতাত যাই বলো, ফোর্স নামতে বাধ্য হচ্ছিল না, এনআইএ তদন্ত সুপ্রিম কোর্ট এনআইএ তদন্ত করেছিল, হাইকোর্টের হনুমান যন্ত্র সেন্ট্রাল ফোর্স নেমেছিল। একটাই প্রশ্ন তোমাকে আমি বলছি, এই প্রতিযোগিতামূলক যে সাম্প্রদায়িকরণ যেটা শাসক বকলমে পায়ে পা রেখে করছে, তাতেই কিন্তু অপোজিটটাও গড়ে উঠছে। ঠিক একই কায়দায় 2005-এ যখন বামেরা নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের স্বামী বিবেকানন্দের পাঠদান পলিটিক্যাল সায়েন্স থেকে তুলে দিয়েছিল এই যুক্তিতে যে মার্ক্সবাদ সোজা, বিবেকানন্দ কঠিন, তাই আমি তখনও প্রতিবাদ করে বলেছিলাম ছাত্র অবস্থায় যে এটাও প্রতিযোগিতামূলক, এই সাম্প্রদায়িকরণের হাতে ঘা দিল, পাল্টাটা উঠে আসবে। এই যে অসাম্প্রদায়িকরণের চাষ তৃতীয় পক্ষ করছে, তাতেও গরজ আছে শুভজিৎ। ফলে আপনি এনআইএ তদন্তের কথা বললেন, সেন্ট্রাল ফোর্স নেমেছিল হনুমান জয়ন্তীতে, গত বছর আমরা সব দেখেছি। ঠিক এখানে দাঁড়িয়ে রামনবমীর আগের দিন একদিকে রাজ্য প্রশাসন, অন্যদিকে নরেন্দ্র মোদী অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী। তিনি বলছেন নাশকতার আশঙ্কা করছেন, তিনি বলছেন রাজ্য পুলিশের এই ক্ষমতা নেই, রাজ্য পুলিশের ক্ষমতা নেই, আমি ওই অংশটা শোনাই, নাশকতা করতে চাই ওই অংশটা মানলাম, রাজ্যের কোনো এখতিয়ার ক্ষমতা কিছু নেই। একবার বক্তব্যটা আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে, এবং তার কারণ হচ্ছে
আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি মালদা এবং মুর্শিদাবাদে এবং রিসেন্টলি মোথাবাড়িতে একটা পার্টিকুলার ফরম্যাটে অ্যাটাক হচ্ছে। আমাদের কমব্যাট ফোর্স যেন পূর্ণ মাত্রায় রেডি থাকে, দরকার হলে প্যারামিলিটারি ফোর্স তাদেরকে নামান। কি বলবেন অনিন্দদা? প্রথমত কথা হচ্ছে উনি এগুলো জানলেন কি করে, যেটা হতে পারে আকাঙ্ক্ষা করছে, ওনারা কি করছেন, ওনারা কি করতে চাইছে, তার জন্য কি অস্ত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে, আগের দিন দেখাচ্ছে এগুলো না, কেউ দেখলেন যে অস্ত্র বস্ত্র নিয়ে রামের নাম করে বেরোচ্ছে, না না কেউ ওনারা কি করতে চাইছে জেনে রাখুন। যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটে রাজ্য সরকার কঠোরভাবে তারপর করবে, মোকাবিলা করবে। কারণ এখানে আমাদের এই রাজ্যে ধর্ম তুমি করতেই পারো, কিন্তু ধর্মের নামে সন্ত্রাস করবো এটা করা যাবে না। একদম স্পষ্ট কথা, রাজ্য সরকার সদস্য হয়ে আছে, কোনো রকম কোনো প্রয়োজনে কেউ পা দেবেন না, কোনো রকম ভাবে দাঙ্গা বা কিছু করার চেষ্টা করবে। জন্টুদা একটাই কথা, সংবিধানে 51 এর এই উপধারায় স্পষ্ট আছে, রাষ্ট্র শাসক ধর্মের চার্চ নয়, করবে হচ্ছে বিজ্ঞান সম্মত সমাজ গঠনের তাগিদে লড়াই। ফলে শাসক তৃণমূল কিংবা তার অপোনেন্ট বেড়ে ওঠা বিজেপি কিংবা পাশে বসে থাকা তৃতীয় পক্ষ যারা সেকুলার বলে বাম, তারা কেউই এই পথে হাঁটেনি ভাই। তাহলে তসলিমাকেও বিদায় হতে হতো না, আজকে এই রামনবমীর নামে বাঙালির আইকন রামকে পলিটিক্যাল ভোট বাক্সে আনতে হতো না। দেখুন পরিষ্কার, তোমাকে শেষ করব, বাঙালির আইকন রাম, এটা ঝন্টু বলছেন, ঠিক আছে, উনি যে আমাদের থেকে অনেক বেশি শিক্ষিত উনি বলছেন, আমি এখানে তর্কে না গিয়ে বলবো আমাদের কাছে আইকন রামমোহন রায়। আমি খুব স্পষ্টভাবে বলছি, আমাদের এইখানে কোনোভাবে আমরা এখানে কোনো রকম ভাবে দাঙ্গা বাঁধতে দেব না, এই প্রভোকেশন আমরা রুখবো। সে কারণে আমাদের ছাত্র যুবরা বলছেন যে তারা আপনাকে জানিয়ে রাখে মোহাম্মদ ইসমাইল 46-এর দাঙ্গার সময় রুখে দিয়েছিলেন রাজাবাজার চত্বরে দাঙ্গার প্ররোচনা। এই জায়গাটা অনেকেই করেছিল। প্রথম কথা হচ্ছে হিন্দু বিরোধিতার তুঙ্গে পৌঁছেছে এই সরকার। আমরা আমাদের ধর্ম পালন করব, সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে। প্রতি পদে পদে রাজ্যের পুলিশ থেকে প্রশাসন আমাদের সেই বাধা দেওয়া হচ্ছে, এবং আমি দেখলাম আমাদের কোর্টে গিয়ে অনুমতি দিতে হচ্ছে। হাওড়ায় যে রামনবমীর মিছিল হবে সেটা বন্ধ করে দিয়েছিল এরা, আপনারা শুনলে অবাক হবেন। কোর্ট বলেছে যে অসুবিধা হলে ওখানে কি বন্ধ করে দেবো, ওখানে কি দুর্গাপূজা বন্ধ করে দেবো? তৃণমূল তো চায় দেখুন, এখানে যারা আজকে আলোচনা করলেন প্রত্যেকেই আমার খুব অত্যন্ত প্রিয়, প্রত্যেকেই শ্রদ্ধেয়, কিন্তু কোথাও কোথাও কঠিন প্রশ্নের সম্মুখীন হলে হয়তো পাশ কাটিয়ে যেতে হয়, আর নইলে কঠিন প্রশ্নটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য অনেক কৌশল আছে, গলাচড়া করা, কেউ কোনো প্রশ্ন তুললে সেটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা, সেটাও কিন্তু আজকে আলোচনায় উঠে এসেছে। যাই হোক, আজকে আলোচনা যাই হোক না কেন, আশা রাখবো আগামীকাল রাজ্যের যারা নাগরিক আছেন তারা সুস্থ মানসিকতার পরিচয় দেবেন। আমাদের রাজ্য যেমন ছিল তেমনই থাকবে, সবাই মিলে হাতে হাত ধরে। আলোচনা এখানেই শেষ করছি।